সামনে থাকা লোকটা আর্তনাদ করে নাক চেপে ধরে বসে পড়ল। ইকরা অবাক হয়ে তাকিয়ে দেখল এ তো সেই লোকটা, ওই দিন পার্টিতে যার সাথে তার ধাক্কা লেগেছিল। ইভান যন্ত্রণায় কুকড়ে গিয়ে নাক চেপে ধরে বলল, ওই দিনের প্রতিশোধ কিভাবে নিতে হয়? ইকরা রণচণ্ডী মূর্তি ধারণ করে বলল, আপনি চোর দেখে তো বোঝার উপায় নেই। ইভান বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। ব্যথায় তার চোখ দিয়ে প্রায় জল চলে আসার দশা। সে নাক সামনে সামলাতে সামলাতেই বলল, আরে আমি কেন চোর হতে যাব? একটা ছ্যাঁচড়া চোর আপনার ফোন নিয়ে চপ্পট দিচ্ছিল, আর সেটা থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ফোনটা আমার হাতে চলে এসেছে, আর আপনি কিনা বিচার না করে আমাকে। ইকরার এবার হুঁশ ফিরল। সে মনে করার চেষ্টা করলো, হ্যাঁ সত্যিই তো ইভানের পাশে অন্য একটা লোককেও সেই ছায়ার মতো দেখেছিল। কিন্তু হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে থাকা ইভানকেই সে ঘুষি দিয়ে বসেছে। ইভান ক্ষোভ নিয়ে বলল, কান ধরছি, আর কখনো কাউকে এভাবে সাহায্য করতে যাব না। ওদিন যখন আপনাকে পতন থেকে বাঁচালাম, সেদিনও আপনি আমার সাথে জঘন্য ব্যবহার করলেন, আর আজ তো সোজা নাকটাই ফাটিয়ে দিলেন। ইকরা এবার কিছুটা লজ্জিত বোধ করলো। সে তোতলাতে তোতলাতে বলল, আসলে আমি বুঝতে পারিনি, থ্যাংক ইউ ফোনটা বাঁচানোর জন্য, কিন্তু আপনি এই চিপা গলিতে কি করছেন? ইভান নাক টিপতে টিপতে দাঁতে দাঁত চেপে বলল, আপনার ইন্টারভিউ নিতে আসছিলাম। অদ্ভুত মেয়ে তো আপনি, এখানে কি আসতে পারি না? ইকরা অপরাধ বোধ মুখে কুচুমুচু করে বলল। সরি। ইভান তার অবস্থা দেখে হালকা হেসে বলল, ঠিক আছে, ক্ষমা করে দিলাম। তা আপনার নাম কি? ইকরা ইবনাত আমার নাম। আপনার নাম কি? ইভান হায়দার। নামটা শুনে ইকরা কিছুটা চমকে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো। ডক্টর ইভান হায়দার। ইভান আবারও হাসলো এবং বিনয়ের সাথেই মাথা নাড়ালো। ইকরা বিস্ময় নিয়ে বলল, আপনি সেই বিখ্যাত হার্ট সার্জন স্পেশালিস্ট ইভান হায়দার। আপনার নাম অনেকবার শুনেছি আমি। ইভান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করছেন? আই মিন পড়াশোনা নাকি অন্য কিছু? আমি একটি গার্লস কলেজের টিচার। ইভান হেসে বলল। বাহ, খুব ভালো তো মিস ইকরা। ইকরাও মৃদু হাসলো। এতক্ষণ দুজনের মাঝে যে তিক্ততা ছিল তা এক নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। কিছুক্ষণ এভাবেই রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের মাঝে বেশ সহজ ও বন্ধুত্বপূর্ণ কথাবার্তা চলল। একে অপরের পেশা আর জীবন নিয়ে বেশ খানিকটা গল্প জমিয়ে উঠল তাহলে। জানুয়ারির ভরপুর শীত, চারিদিকে ঘন কুয়াশার চাদর বিছানো, যেন সূর্যি মামাও আজ লেপের তলা থেকে বের হতে নারাজ। এই হাড় কাঁপানো শীতে কম্বল ছেড়ে বের হওয়াটা রীতিমতো যুদ্ধের মতো দায়। 14 বছর বয়সী কিশোর ছেলেটি কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে থেকে তার মা বারবার ডেকে যাচ্ছেন, বাবা ওঠ, অনেক বেলা হয়ে গেছে, স্কুল যাবি না? মায়ের ডাক তার কানে পৌঁছালেও ঘুমের আমেজ কাটিয়ে ওঠা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হঠাৎ করেই অনুভব করল তার মুখে বরফ শীতল পানির ছেটা। ঘুমের ঘোরে এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে সে এক লাফে বিছানায় উঠে বসল। চোখ রগড়ে সামনে তাকাতেই দেখল তার ছোট বোন দাঁড়িয়ে আছে। মেয়েটার বয়স বড় জোর 10 বছর, কিন্তু বুদ্ধিতে যেন আস্ত এক বুড়ি। হাতে একটা মগ নিয়ে সে হিহি করে হাসছে। ছেলেটির আগে গড় করে বলল, এটা কি করলি? এই সাত সকালে কেউ গায়ে পানি দেয়? ছোট বাচ্চা মেয়েটি হাসতে হাসতে উত্তর দিল, বেশ করেছি, বলেই সে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ছেলেটির আগে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরোলো মাকে নালিশ করতে। তার মা তখন ডাইনিং টেবিলে বাবাকে খাবার দিচ্ছিলেন। চেঁচিয়ে বলল, কিছু বলো না কেন তোমাদের মেয়েকে? দেখো সকাল সকাল আমার কি অবস্থা করছে। প্রতিদিন সকালে এমন ছোটোখাটো খুনসুটি হবে, এটা যেন এ বাড়ির অলিখিত নিয়ম। তাই মা বাবা দুজনেই মুচকি হেসে চুপ করে রইলেন। কিন্তু হঠাৎ করেই ভেতর রুম থেকে ছোট্ট বোনের চিৎকারের শব্দ ভেসে এলো। ছেলেটি সব কিছু ভুলে পাগলের মতো দৌড়ে সেদিকেই গেল। গিয়ে দেখল মেয়েটি মাটিতে বসে যন্ত্রণায় নিজের পা চেপে ধরে আছে। এক মুহূর্ত আগেই সেই যে ভাইটি বোনের ওপর রাগ করেছিল, সেই ছেলেটি সবার আগে গিয়ে বোনকে জড়িয়ে ধরল। এই বোনটা যে তার কলিজার টুকরা। অস্থির হয়ে কাপা গলায় বলল, বনু, কি হয়েছে তোর? কথা বল। ছোট্ট বোনটি সজল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, তেমন কিছু না ভাইয়া, ওই যে টেবিলের কোণায় পায়ের আঙুলে চোট পেয়েছি।
ছেলেটি পরম মমতায় তার বোনের চোখের জল মুছে দিল, তারপর উঠে দাঁড়িয়ে টেবিলের ওপর কয়েকটা সজোরে লাথি বসিয়ে দিয়ে রাগী গলায় বলল, এত বড় সাহস তো আমার আদরের বনুকে ব্যথা দিস? এই নে, আরও খা। ভাইয়ের এমন পাগলামি আর কাণ্ড দেখে ছোট্ট মেয়েটি নিজের মত সব ব্যথা ভুলে হো হো করে হাসতে লাগলো। কি এক স্বর্গীয় আর মিষ্টি সেই হাসি! সেই হাসির রেশ যেন পুরো ঘরটাকে এক মুহূর্তে মুগ্ধতায় ভরিয়ে দিল। বাবা মাও দূর থেকে তাকিয়ে এই ভাই বোনের ভালোবাসা তৃপ্তির হাসি হাসলেন। হঠাৎ করেই বর্তমানে ফিরে এলো সেই সুদর্শন প্রাপ্তবয়স্ক ছেলেটি। ধরফরিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো যুবক ছেলেটি। তন্দ্রা ঘুরিয়ে দেখা সেই সুখ মিশ্রিত স্মৃতিগুলো তখনও চোখের সামনে ভাসছে। সে পাগলের মতো চারিদিকে হাতড়ে খুঁজল তার ছোট্ট বোনের সেই খিলখিল হাসির আওয়াজ, কিন্তু কোথাও কেউ নেই। চারিদিকে এক হাহাকার করা নিস্তব্ধতা। যে রুমটা একসময় পরিপাটি করে সাজানো ছিল, আজ সেখানে ধুলোর আস্তরণ জমেছে। তবে ফার্নিচার আর জিনিসপত্রগুলো আজও যেন আগের মতো রয়ে গেছে, শুধু মানুষগুলো হারিয়ে গেছে। সামনের দেয়ালে ঝোলানো সেই বড় ফ্রেমের ছবিটির দিকে তার নজর গেল, যেখানে এক সুখী পরিবারের অমলিত হাসি ফ্রেমবন্দি হয়ে আছে। যুবক ছেলেটি ফ্রেমটা দেয়াল থেকে নামিয়ে নিজের বুকের সাথে শক্ত করে চাপটে ধরল এবং ছোট বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। তারপর হঠাৎ নিজের ঘড়ির দিকে তাকিয়ে সময় নিয়ে দেখে নিয়ে বিড়বিড় করে বলল, আমার সময় হয়ে এসেছে যাওয়ার। আমার যে অনেক কাজ, সবাইকে শাস্তি দিতে হবে, ভয়াবহ শাস্তি। রাস্তার ধারের একটি কংক্রিটের বেঞ্চের ওপর আর্য একা বসে আছে। মাথার ওপর সোডিয়ামের হলদেটে আলোটা মৃদুভাবে কাঁপছে। আর্য দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ, যেন সেই মাটির ধুলোকোনায় নিজের হারিয়ে যাওয়া উত্তরগুলো খুঁজছে। 2 দিন আগে তেজশ্রীর বলা সেই কথাটি আমি বিবাহিত। বারবার তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছে। আর্যর জীবনে প্রথম মায়া, প্রথম ভালোবাসা সবই এই মেয়েটিকে ঘিরেই। সেই প্রথম অনুভূতিটা এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এটা সে মানতে পারছে না। আর্য নিজের 2 হাতে মুখ চেপে ধরল। গভীর রাত, চারপাশ জনমানবহীন। এই নির্জনতায় কোনো পুরুষ যদি টুকরে কেঁদে ওঠে, তবে কারো তা চোখে পড়বে না। হঠাৎ আর্যর তার একদম পাশে কারো অস্তিত্ব অনুভব করলো। সে তৎক্ষণাৎ চমকে পাশে তাকালো। মুহূর্তেই বিস্ময় তার শ্বাস থমকে গেল। তেজশ্রী তার দিকে পাশেই বসে পরম শান্তিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আর্যর মুখ দিয়ে কোনো কথা না বের হওয়ার আগেই তেজশ্রী ধীর গম্ভীর গলায় বলে উঠল, পুরুষ মানুষের এভাবে কান্না সাজে না হার্য। আর্য বিমুক্ত চোখে এই রূপসী নারীর দিকে তাকিয়ে রইল। খোলা আকাশের নিচে এই রহস্যময়ী রমণীর রূপ যেন শতগুণ বেড়ে গেছে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল তেজশ্রী বিবাহিত। আর্য এক ঝটকায় চোখ ফিরিয়ে নিল। ধীর অথচ অভিমানী কণ্ঠেই পড়ল, স্বামীকে ঘরে একা রেখে এত রাতে বাইরে আসলেন যে তেজস্বিনী? তেজশ্রী হাসল, তবে তা বড়বারের মতো সেই ক্ষীণ হাসি, যা ঠোঁটের কিনারা ছাড়িয়ে বাইরে প্রকাশ পায় না। তেজশ্রী উদাসীন গলায় বলল, উনি হয়তো এখন তার স্ত্রীকে খুব আদরে বুকে জড়িয়ে শুয়ে আছেন। আর্য তড়িৎ গতিতে তেজশ্রীর দিকে তাকালো। তার চোখে মুখে এখন চরম বিভ্রান্তি। আর্য বড় বড় কোম্পানি সামলায়, কত জটিল ব্যবসায়, কত কূটকৌশল তার নখদর্পণে, অথচ এই মেয়েটার সহজ কথাগুলো তার কাছে দুর্বোধ্য হয়ে উঠছে। আর্য অস্পষ্ট স্বরে বলল, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আপনার স্বামী অন্য মেয়েকে কেন বুকে জড়িয়ে ঘুমাবে? তেজশ্রী সোজা আর্যের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট করেই বলল। আমার স্বামী নেই। আর্য এবার কিছুটা ক্ষিপ্ত হয়ে উঠল। সে সহ্য করতে না পেরে বলল, প্লিজ তেজস্বিনী, এবারে মজা করা বন্ধ করুন। আপনি এক একবার এক এক কথা কেন বলছেন? আপনার উদ্দেশ্যটা ঠিক কি? স্বামী ছিল, তবে এখন নেই। মানে? আর্যর চোখে মুখে সংশয়। মানে ওনার সাথে আমার অফিসিয়ালি ডিভোর্স হয়েছে। আর্য এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল, তারপর ধীর গলায় বলল, আপনি 2 দিন আগে বলেছিলেন আপনি বিবাহিত। জি ছিলাম। আজ বিকেলেই ডিভোর্স পেপারে সাইন করেছি এবং তারপর থেকেই আমি ডিভোর্সি। কথাটা কানে যেতেই আর্যর পৃথিবীটা যেন এক লহমায় বদলে গেল। সে খুশিতে আত্মহারা হয়ে নিজের 2 হাতে নিজের 2 মুখ চেপে ধরল। জীবনের সবটুকু আনন্দ যেন এই একটা সংবাদেই এসে মিশেছে। আর্য 2 হাত আকাশের দিকে তুলে
আবেগ ভরে বলে উঠল। ও আল্লাহ, লাখ লাখ শুক্রিয়া আমার দোয়া কবুল করার জন্য। তেজশ্রী অবাক হয়ে তার এই কাণ্ড দেখছিল। সে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। কিসের দোয়া? আর্য প্রাণ খোলা হাসি হেসে বলল। আজ আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আকুল হয়ে দোয়া করেছিলাম যাতে আমরা স্বামীর সাথে আপনি ডিভোর্স হয়ে যায়। আর দেখুন, আমার দোয়া একদম কবুল হয়ে গেল। তেজশ্রী একটা দীর্ঘশ্বাস ছেড়ে কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলল। মিস্টার আর্য, আপনি দোয়া না করলেও ডিভোর্সটা হতোই। এটা অনেক আগে থেকে নির্ধারিত ছিল। আর্যর খুশি আর ধরে না। সে উৎসাহে এক পা ব্রেঞ্চের ওপর ভাঁজ করে তুলে তেজশ্রীর মুখোমুখি হয়ে বসল। চোখে একরাশ স্বপ্ন নিয়ে বলল। তবে আর দেরি কেন, চলুন এবার বিয়েটা করেই ফেলে। তেজশ্রী গম্ভীর হয়ে আর্যর দিকে তাকালো। ছেলেটা খুশিতে একদম গদগদ করছে। তেজশ্রী নিজেকে সামনে নিয়ে বলল। জানতে চাইবেন না কেন ডিভোর্স হলো? এমনটাও তো হতে পারে যে আমার নিজের কোনো দোষের জন্যই আমার সাবেক স্বামী আমায় ডিভোর্স দিয়েছে। আর্য এবার এক চমৎকার হাসি দিল, তার কণ্ঠে অটল বিশ্বাস। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার হাজারখানা দোষ থাকলেও আপনাকে সহস্রবার স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি আমি। আপনি শুধু ওই আগের লোকটাকে আর স্বামী বলে উচ্চারণ করবেন না। কথাটা সরাসরি বুকে এসে লাগে। শেষের কথাটা বলার সময় আর্য নিজের বুকের বাঁ দিকে হাত রাখলো। তেজশ্রী আর্যর এমন পাগলামি মাখা কথায় ফিক করে হেসে দিল। আর্য বিমুগ্ধ মন্ত্রমুগ্ধের মতো তেজশ্রীর সেই হাসির দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে তেজশ্রীর মুখে প্রাণ খোলা এক ছিলতে হাসি দেখল। আর্য নিজের গালে হাত রেখে মুগ্ধ হয়ে বলল। এমন করে হাসবেন না তেজস্বিনী। রাতের আকাশের চারটা হয়তো আপনার হাসিকে হিংসে করছে। তেজশ্রী এবার স্থির হয়ে আর্যর দিকে তাকালো। এই প্রথম সে আর্যকে খুব কাছ থেকে খুঁটিয়ে পরখ করলো। শ্যামলা বর্ণের এক সুপুরুষ যুবক, মুখে কালো কুচকুচে দাড়ি, সিগারেটের কারণে ঠোঁটে হালকা একটা কালচে আভা, ঘন পাপড়িযুক্ত মায়াবী চোখ, আর কানের ঠিক পাশে গালের একটু নিচে একটা লম্বাটে হালকা দাগ। গুলশানের 6তলা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অ্যাডভোকেট মিসেস দিলওয়ারা খাতুন একাই থাকেন। মহিলার স্বামী বেঁচে থাকলেও তার সাথে বনিবনা না থাকায় তিনি আলাদা থাকেন। ছেলেমেয়েরাও পড়াশোনার সুবাদে বিদেশে। দেলোয়ারা বেগম ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে নিপুণ হাতে চুল আঁচড়াচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই পুরো ফ্ল্যাট ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। এমন অভিজাত এলাকায় হুট করে কারেন্ট চলে যাওয়ার কথা না। দেলোয়ারা বেগম বিরক্ত নিয়ে কপাল কুচকালেন। মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে উঠে দাঁড়ালেন তিনি। ঘড়িতে তখন রাত 11:52। হঠাৎ কলিং বেলের তীক্ষ্ণ আওয়াজ শোনা গেল। দেলোয়ারা বেগম মুখে মুহূর্তেই লাজুক হাসি ফুটে উঠল। আজ রাতেই তার প্রেমিকের আসার কথা ছিল। তিনি দ্রুত দরজার কাছে গিয়ে দাঁড়ালেন এবং কোনো কিছু চিন্তা না করেই দরজাটা খুলে দিলেন। কিন্তু দরজা খুলতেই তার বুকের ভেতরটা ভয়ে ধুপ করে উঠল। সামনেই তার পরিচিত সেই মানুষটি নেই। দরজার সামনেই দাঁড়িয়ে আছে লম্বা চওড়া এক রহস্যময় লোক। লোকটির পরনে কুচকুচে কালো রঙের হুডি এবং পায়ে ভারী বুট জুতো। হুডির টুপিটি এমনভাবে মাথায় টানা যে তার মুখটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা পড়ে আছে। তবে আবছা আলোয় লোকটির শারীরিক গঠন দেখে এটুকু আন্দাজ করা যায় যে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি অত্যন্ত সুঠম এবং সুদর্শন। দিলওয়ারা বেগম এক পা পিছিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন। কে তুমি? কি চাও এখানে? হুডির আড়াল থেকে এক বাঁকা হাসি ফুটে উঠল, যা মোবাইলের আবছা আলোয় আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। চারিদিকে পিনপতন নীরবতা, এমনকি দিলওয়ারা বেগমের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দনও যেন স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ করেই লোকটি মহিলাটিকে এক সজোরে ধাক্কা দিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলো। হুডি পরা যুবকটি সাথে সাথেই দরজাটা লাগিয়ে দিল। শব্দটা যেন এক ভয়াল পরিণতির জানান দিল। দেলোয়ারা বেগম এবার ভয়ে চিৎকার করে উঠলেন। বের হও বলছি, এক্ষুনি আমার ফ্ল্যাট থেকে বের হও, না হলে এক্ষুনি পুলিশকে খবর দিব। বলতে না বলতেই যুবকটি তার পকেট থেকে ধারালো একটি ছুরি বের করলো। ছুরি দেখেই মহিলাটার অন্তরক্ষা শেষ অবলম্বনটুকু উবে গেল। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে ফ্ল্যাটের ভিতরের দিকে যেতে চাইলেন, কিন্তু তারপর হঠাৎ করেই সব আলো নিভে গেল। ফ্ল্যাটের সেই মৃদু ফ্ল্যাশ লাইটের আলোটুকু নিভে গিয়ে বিদ্ঘুটে এক অন্ধকারে ডুবে গেল সব কিছু। এই গা ছমছমে অন্ধকার থেকেই ভেসে আসলো দিলওয়ারা বেগমের ভয়ঙ্কর হৃদয় বিদারক আত্মচিৎকার। সেই চিৎকার মুহূর্তেই অন্ধকারে মিলিয়ে গেল, যেন কেউ তার কণ্ঠ রোধ করে দিয়েছে। বিছানায় উপর হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন রেদওয়ান কবির। গত রাতের ধকলের পর শরীরটা যেন বিছানার সাথে মিশে আছে। বারবার ফোনের রিংটনের শব্দ ভেসে আসলেও
ঘুমন্ত মস্তিষ্ক সেটাকে অবচেতনভাবেই এড়িয়ে যাচ্ছিল, কিন্তু নাছরবান্দা কলটি থামছেই না। বেশ কিছুক্ষণ পর অন্ধের মতো হাতড়ে মোবাইলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসা গম্ভীর কণ্ঠস্বর শুনেই রেদওয়ানের ঘুম উবে গেল। সে এক লাফে বিছানায় উঠে বসল। কলটি করেছেন গোয়েন্দা বিভাগের প্রধান মারুফ ইকবাল। রেদওয়ান দ্রুত নিজেকে সামলে নিয়ে বিনীত স্বরে বলল, আসসালামু আলাইকুম স্যার। মারুফ ইকবাল সালামের উত্তর দিলেও তার গলার রাগের শেষ স্পষ্ট। তিনি ধমকে সুরেই বললেন, কয়টা কল দিয়েছি খেয়াল করেছো? এখন কয়টা বাজে দেখেছো? রেদওয়ান দেলোয়ার ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 9টা বেজে গেছে। সে অপ্রস্তুত হয়ে বলল, সরি স্যার, আসলে রাতে অনেক দেরি করে ঘুমানোর ফলে উঠতে একটু দেরি হয়ে গেল। কৈফিয়ত পরে হবে, এখনই ঝড়িতে এসো, জরুরি কাজ আছে। ইয়েস স্যার। কলটা কেটে দিয়ে রেদওয়ান নিজের মাথায় চুল মুঠো করে টেনে ধরল। এত হন্তদন্ত হয়ে যখন বস ডেকেছেন, তখন নিশ্চিতভাবেই আরও কয়েকটা জটিল কেস তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। কখনো কখনো রেদওয়ানের তীব্র ইচ্ছে হয় এই জান ঘেঁষা চাকরি ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতো নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে, কিন্তু চাইলে কি আর মুক্তি পাওয়া যায়? গোয়েন্দাগিরি যার রক্তে মিশে আছে, তার জন্য সাধারণ মানুষ তো এক প্রকার মরীচিকা। সে ঘর থেকে বেরিয়ে দেখলো আজ এখনও কাজের খালা আসেনি। এই মহিলার এক রোগ, 7 দিনে অন্তত 2 দিন কোনো না কোনো বাহানায় ছুটি নেবেন। রেদওয়ান আর খাওয়ার কথা ভাবলো না, সময় নেই। ঝটপট ফ্রেশ হয়ে ফর্মাল শার্ট প্যান্ট পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে শেষবার দেখে নিল সব কিছু পরিপাটি আছে কিনা। তেজশ্রী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, পরনে ধূসর রাঙা 3 পিস। তেজশ্রী বাসা থেকে বের হওয়ার আগে আরেকবার আর্যর ফ্ল্যাটের দিকে উকি দিল, কিন্তু আজ আর্য নেই। কে জানে লোকটা কোথায় গেছে। তেজশ্রী আর দাঁড়ালো না। তেজশ্রী অফিসের উদ্দেশ্যেই ফ্ল্যাট থেকে বের হতেই থমকে দাঁড়ালো। দরজায় সযত্নে ঝোলানো ভাঁজ করা একটা চিরকুট, আর তার সাথে গোজা একটা লাল টকটকে গোলাপ। গোলাপের পাপড়িগুলো তখনও ভোরের শিশিরের আর্দ্রতা লেগে আছে। তেজশ্রী প্রথমে বিরক্ত হলো, ভাবলো হয়তো পাড়ার কোনো বখটির ছেলের কাজ, কিন্তু পরক্ষণে এক অদ্ভুত কৌতূহল তাকে ঘিরে ধরল। চিরকুটটা ফেলে দিতে গিয়েও হাত থামিয়ে নিল সে। ভাঁজ খুলে দেখল সাদা পাতায় নিপুণ কালো কালিতে গুটি গুটি অক্ষরে লেখা, প্রিয় তেজস্বিনী, আসসালামু আলাইকুম। আজ হঠাৎ ইচ্ছে হলে আপনার জন্য ছোট্ট একটা চিরকুট লেখা যাক। যদিও চিঠি দেওয়ার মতো যোগান নেই, চিঠি বই নিয়ে যাওয়ার পায়রাগুলোও হয়তো কোনো এক যান্ত্রিক শহরে হারিয়ে গেছে। শুনুন না তেজস্বিনী, আপনার বারান্দার রশিদে যে টপগুলো ঝুলিয়ে রেখেছেন, সেগুলো দয়া করে সরিয়ে দিবেন। এই টপগুলোর কারণেই আমার বারান্দা থেকে আপনার মায়াবী মুখখানা ঠিক করে দেখা যায় না। বরং টপগুলোর ডান দিকে সরিয়ে রেখে দিন, কারণ পাশের বাসার ছেলেটা আপনার দিকে খুব নজর দেয়, যা দেখলে আমার বুকের ঠিক মধ্যেখানে এক চিনচিন ব্যথা অনুভব হয়, ভীষণ হিংসে হয়। আজ সারাটা দিন আপনার সাথে দেখা হবে না, ভাবতেই বড্ড শূন্য লাগছে। আচ্ছা তেজস্বিনী, যুগটাকে কি কোনোভাবে পিছিয়ে চিঠির যুগে নিয়ে যাওয়া যায় না? যদি এমন হতো যে চিঠির অপেক্ষায় দুজন মানুষ ব্যাকুল হয়ে বসে থাকত, আর বহু প্রতীক্ষার পর পাওয়া সে চিরকুটটুকু বুকের মাঝে আঁকলে ধরত। আগামীকাল সময় পেলে আমাদের বাসা থেকে কিছুটা দূরে বয়ে চলা নদের ধারে আসবেন। দুজন মিলে না হয় নদের কলকলে ধ্বনি শুনব। ভালো থাকবেন তেজস্বিনী, নিজের খেয়াল রাখবেন। এতে আপনার পাগল পুরুষ। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি আমাকে জাদু করেছেন না? মানে প্রতিটা সেকেন্ডে কেন জানি শুধু আপনার কথাই মনে পড়ছে। চিঠিটা পড়া শেষ করতেই তেজশ্রীর ঠোঁটের কোণে এক ঝিলতে হাসি ফুটে উঠল। বরাবরের সেই গাম্ভীর্য এক নিমিষেই উবে গেল। সে নিজের অজান্তেই ফিক করে হেসে দিল। কি অদ্ভুত তার ছেলে মানুষ এই পুরুষটা। এই আধুনিক যুগে এসেও 14-18 বছরের কিশোরীদের মতোই চিঠির ইতি টেনে আবার নিচেই বাড়তি কথা জুড়ে দিয়েছে। গুলশানের সেই 6 তলা বিল্ডিংটার সামনে রাস্তা এবং এক বিভীষিকাময় রণক্ষেত্র। পিচঢালা কাদো রাস্তায় পড়ে আছে অ্যাডভোকেট দেলোয়ারা বেগমের ক্ষতবিক্ষত নিথর দেহ। চারিদিকে জমাট বাঁধা রক্তের আলপনা। রেদওয়ান কবির চারিদিকে ঘুরে ঘুরে গভীর মনোযোগ দিয়ে সব কিছু দেখার চেষ্টা করছেন। দৃশ্যটা এতটাই বিভৎস যে সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা অসম্ভব। মহিলার চোখ দুটো কোটর থেকে উপড়ে ফেলা হয়েছে, আর শরীরে অসংখ্য ছুরির আঘাত। এক কথায় নৃশংসতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে এই খুনটা করা হয়েছে। রেদওয়ান একবার ওপরের দিকে তাকালেন। লাশটা ছাদ থেকেই নিচে ফেলা হয়েছে। রেদওয়ান তার সহকারী হৃদয়কে নিয়ে দ্রুত উপরে উঠে গেলেন। 4র্থ তলায় মহিলার ফ্ল্যাট।
পুরো ড্রয়িং রুমটা যেন রক্তে স্নান করেছে। রক্তের দাগ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে দেহটা টেনে হিঁচড়ে বাইরে বের করা হয়েছে। সেই রক্তের সিঁড়ি সিঁড়ি বেয়ে ছাদ পর্যন্ত চলে গেছে। খুনি অত্যন্ত ঠান্ডা মাথার এবং পারদর্শী। সিঁড়ি দিয়ে টেনে ছাদে নিয়ে গিয়ে তারপর নিচে ফেলে দিয়েছে। পুরো এলাকা তাল্লাশি করেও রেদওয়ান কোনো সূত্র বা এভিডেন্স খুঁজে পেলেন না। হৃদয় কাঁপাকাঁপি গলায় বলল, স্যার, আমার মনে হয় কাজটা কোনো সাইকো কিলারের। তা না হলে এতটা নৃশংসভাবে কেউ কাকে মারতে পারে না। রেদওয়ান হৃদয়ের দিকে ফিরে একটু হাসলেন। ছেলেটা নতুন জয়েন করেছে, এখনও অভিজ্ঞতার অভাব। রেদওয়ান হৃদয়ের কাঁধে হাত রেখে বললেন, সেটা হতেই পারে, তবে ব্যক্তিগত কোনো তীব্র শত্রুতার জেরেও এমনটা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ফ্ল্যাটের বেশিরভাগ মানুষই করিডোরে ভিড় করে আছে। রেদওয়ানের তীক্ষ্ণ নজর গেল একটি মেয়ের দিকে। মেয়েটা বারবার অস্বাভাবিকভাবে নিজের হাত চেপে ধরছে আর কানের কাছে চুলগুলো ঠিক করছে, অস্থিরতার লক্ষণ। রেদওয়ান মেয়েটির দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জি, আমার নাম সার্কুলা। রেদওয়ান মনে মনে নামটা আওড়ালেন। সাকুলা, এটা আবার কেমন নাম? তিনি সরাসরি প্রশ্ন করলেন, তুমি কি এই খুন ব্যাপারে কিছু জানো? আমাকে কিছু বলতে চাও? মেয়েটি ভীতি ছেড়ে ফেলে হঠাৎ একগাল লাজুক হেসে জানালো, আসলে আপনি ভীষণ কিউট। রেদওয়ান সশব্দে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এমনিতেই এই বীভৎস খুন তার বসের ধমকে মাথা গরম হয়ে আছে, তার উপর এমন অসংলগ্ন কথা। তিনি বিরক্ত চেপে সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, আপনারা কি করে এই খুনের ব্যাপারে সন্দেহজনক কিছু দেখছেন বা জানেন? উপস্থিত সবার মুখেই একই কথা। সিঁড়ি দিয়ে নামার সময় রক্ত দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং পরের রাস্তায় লাশটি দেখতে পায়। রেদওয়ান গম্ভীর গলায় বলেন, ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন। প্রয়োজনে আমি আবারও আপনাদের রাখবো। রেদওয়ান সিসিটিভি ফুটেজগুলো বারবার খুঁটিয়ে দেখলেন, কিন্তু সেখানে তেমন কিছুই পাওয়া গেল না। পুরো ফুটেজ জুড়েই কেবল একটা অবয়ব, এক রহস্যময় লোক যার পরনে কালো হুডি। লোকটা এমতটাই নিখুঁতভাবে নিজেকে ঢেকে রেখেছেন যে ক্যামেরায় কোনোভাবেই তার মুখচ্ছবি ধরতে পারেনি। রেদওয়ানের ভেতরের রাগটা এবার আগ্নেয়গিরির মতো ফুটতে শুরু করেছে। এমনিতে ডেস্কে পুরনো কতগুলো কেস ঝুলে আছে, তার উপর আবার এই নতুন মাথা ঘুরিয়ে দেওয়া খুনের রহস্য। রেদওয়ান বিল্ডিংয়ের নিচের খোলা সাইডটিতে গিয়ে দাঁড়ালেন। পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালেন। সিগারেটের ধোঁয়াটা ফুসফুস টেনে নিয়ে আকাশের দিকে ছেড়ে দিলেন। এই মুহূর্তে তার কাছে মাথা ঠান্ডা করার একমাত্র কার্যকরী ওষুধ মনে হচ্ছে এই তামাকের ধোঁয়াকে। ধোঁয়ার কুণ্ডলির দিকে তাকিয়ে রেদওয়ান ভাবছেন, খুনি কি তবে কোনো পেশাদার, নাকি নিছক উন্মাদনা থেকে এই নৃশংসতা? বিকেলের শেষ রোদে তেজশ্রী কণাকে সাথে নিয়ে ফ্ল্যাটে ফিরল। কণা সাহসী মেয়ে, একাই বাসে করে এত দূর চলে এসেছে। তেজশ্রী শুধু বাস স্টেশন থেকে ওকে রিসিভ করে নিয়ে এলো। এতদিন পর প্রিয় বড় বোনকে পেয়ে কণার কথার যেন আর শেষই নেই। তেজশ্রী স্বভাবস্বরূপ গম্ভীর হলেও আজ ওর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে খুব মনোযোগ দিয়ে বোনের অনর্গল বকবক শুনেই যাচ্ছে। কোনো দেখতে ঠিক তেজশ্রীর মতোই মায়াবী আর সুন্দরী, বেশ লম্বা গড়ন, তবে তেজশ্রীর চেয়ে বড়জোর 1 ইঞ্চি ছোট হবে। কিন্তু বিধাতা এই নিখুঁত সৌন্দর্যের মাঝেও একটা ছোট খুঁত রেখে দিয়েছেন। মেয়েটার এক পায়ে সমস্যা, সে হাঁটতে পারে ঠিকই, কিন্তু পা ফেলে ফেলে বেশ সাবধানে খুঁড়িয়ে হাঁটতে হয়। তবে এবার কণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। তেজশ্রী অবাক হয়ে নিজের বোনের দিকে তাকিয়ে ভাবে, ওর ছোট্ট বোনটা কত দ্রুত বড় হয়ে গেল। কণা আবেগী গলায় বলল, জানো আপু, এই কটা দিন তোমাকে ছাড়া আমার যে কি ভীষণ কষ্ট হয়েছে। তেজশ্রী ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, মা বাবা কেমন আছেন? মা তো সবসময় তোমার কথাই বলেন, সারাক্ষণ তোমাকে দেখতে চান, আসতেও চান, কিন্তু ভাইয়েরা বারবার মানা করে দেয়। কণা বিভৎস স্বরে উত্তর দিল। তেজশ্রী মুহূর্তে নিজের কঠোর খোলসটা টেনে নিল। তার ধীর গলায় বলল, বাদ দে ওসব, এখন কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। কণা ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলল, পড়াশোনা করে কি হবে আপু, দিন শেষে লোকে তো আমাকে পঙ্গু বলে। বোনের মুখে এমন হতাশাপূর্ণ কথা শুনে তেজশ্রী বেশ শক্ত গলায় ধমক দিল, খবরদার, পঙ্গু মানে কি? সামান্য একটু পায়ের সমস্যা বলে নিজেকে পঙ্গু ভাবছিস? পঙ্গু আসলে তারা যারা তোকে তাচ্ছিল্য করে এই নামে রাখে। তুই নিজেকে এমন জায়গায় নিয়ে যাবি যাতে তুই সবার আগে থাকিস, আর ওই মানুষগুলো যেন তোর দিকে তাকিয়ে বিস্ময়ে হাততালি দেয়।
বোনের আত্মবিশ্বাসী কথায় কণা আবার হাসলো। তেজশ্রী বলল, যা এবার ঝটপট ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কণা সোফা ছেড়ে উঠতে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগলো, কিন্তু তার আগেই তেজশ্রী বাজ পাখির মতো ছো মেরে ওকে ধরে ফেললো। কিছুটা শাসনের সুরেই বলল, কি শুরু করলি? সাবধানে হাঁটবি তো নাকি? কণা বোনের বুকে মাথা রেখে পরম নির্ভরতায় বলল, তুমি আছো তো আমাকে ধরার জন্য, আমার আর ভয় কি? তেজশ্রী বোনের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসলো। মনে মনে ভাবলো, পৃথিবীতে বোনের চেয়ে সুন্দর আর পবিত্র সম্পর্ক কি দ্বিতীয় আছে? বোধহয় নেই। গধূলির আকাশে তখন রক্তিম আভা ফুটে উঠেছে। গধূলির সেই মায়াবী রোদে চারিদিক ঝলমল করছে, যেন প্রকৃতি নিজেই আজ তেজশ্রীকে বরণ করে নিতেই সেজেছে। সামনে দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট ছিমছাম এক নদ, যার কলকল শব্দে এক অদ্ভুত প্রশান্তি মিশে আছে। আর্য নদের কিনারায় সবুজ ঘাসের উপর বসেছিল। অনেকক্ষণ অপেক্ষার পর তার মনের মধ্যে সংশয় দানা বাঁধছিল, তেজশ্রী কি আসবে? গতকালকে সেই হাতে লেখা চিরকুটটা সে কি আদৌ গুরুত্ব দিয়েছে? কিন্তু আর্যর প্রতীক্ষার অবসান ঘটিয়ে পেছনে শুকনো পাতার মচমচে শব্দ হলো। আর্য দ্রুত পিছনে ফিরতেই দেখল তেজশ্রী দাঁড়িয়ে, পরনে এক স্নিগ্ধ শাড়ি, তাতে তাকে কোনো অপ্রার্থিব রূপসীর মতোই লাগছে। আর্য ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে উঠল। সে উঠে দাঁড়িয়ে তেজশ্রীর সামনে গিয়ে বলল, জানতাম আপনি আসবেন। তেজশ্রী ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কিভাবে জানলেন? আমি তো নাও আসতে পারতাম। আমার মন বলছিল আমার তেজস্বিনী আমায় নিরাশ করবে না। আর্যর কণ্ঠে এক গভীর বিশ্বাস। তেজশ্রী কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে গিয়ে সবুজ ঘাসের উপর বসলো। পাশে খুলে রাখা নিজের জুতো জোড়া। আর্য তার পাশে বসলো, তবে কিছুটা দূরত্ব বজায় রেখে। তেজশ্রী এক দৃষ্টিতে বহমান জলের দিকে তাকিয়ে আছে, আর আর্য তাকিয়ে আছে তেজশ্রীর শান্ত মুখের দিকে। কিছুক্ষণ নীরব কাটিয়ে আর্য নরম স্বরে জিজ্ঞেস করলো, আপনার আমার নিরিবিলি জায়গা খুব পছন্দ, তাই না? ভীষণ। আর্য হঠাৎ গলা খাকারি দিয়ে খুব নিচু অর্থাৎ মিষ্টি স্বরে গিয়ে উঠল, শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। গানের রেশ কাটতে না কাটতে আর্য তেজশ্রীর চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলো। বিয়েটা কবে করছেন আমাকে? তেজশ্রী বিরক্ত হয়ে বলল, এক কথা বারবার কেন বলেন আপনি? আর্য দমে গেল না। কিছুক্ষণ চুপ থেকে উদাস মনেই বলল, কেন, আমাকে কি আপনার পছন্দ না? তেজশ্রী শান্ত গলায় উত্তর দিল, ব্যাপারটা সেই রকম নয়। আসলে আমি আর বিয়ে নিয়ে ভাবছি না। আর আপনার এই ছোট মানুষই পাগলামো এগুলো দিয়ে যদি মনে করেন আমায় কনভিন্স করবেন, তবে আপনি ভুল করছেন। আর্য এবার বেশ সোজা হয়ে বসলো, তার চোখে এক রোখা জেদ। তাহলে কি করলে আপনার মন পাবো? আপনার জন্য কি করতে পারি আমি? তেজশ্রী আচমকা আর্যর চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, খুন করতে পারবেন? তেজশ্রীর মুখ থেকে এমন অভাবনীয় কথা শুনে আর্যর শরীরের রক্ত যেন এক মুহূর্তের জন্য হিম হয়ে গেল। সে হন্তদন্ত হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তেজশ্রী তার অবস্থা দেখে ম্লান হেসে বলল, আরে মজা করলাম, সিরিয়াস নেওয়ার মতো কিছু হয়নি। আর্য বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, উফ, আমি তো আপনার কথা শুনে সত্যি ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম আপনার মন পেতে বুঝে আমাকে জল্লাদ হতে হবে। তেজশ্রী আবার জলের দিকে তাকাতেই আর্য আলতো করে তার হাতের খুব কাছে নিজের হাতটা রাখলো, কিন্তু ছুঁল না। সে ফিসফিস করেই বলল, জানেন তেজস্বিনী, খুনের কথা জানি না, তবে আপনার ওই শান্ত চোখের দিকে তাকিয়ে আমি নিজের অস্তিত্ব বিসর্জন দিতে পারি। মানুষ বলে ভালোবাসা অন্ধ, কিন্তু আমার ভালোবাসা খুব সচেতন। আমি আপনার অতীত বদলাতে পারবো না, কিন্তু আপনার বর্তমানটাকে এতটাই সুন্দর করে দেবো যে অতীত আপনাকে ছোঁয়ার সাহস পাবে না। তেজশ্রী মুখ ঘুরিয়ে আর্যর দিকে তাকাতেই দেখলো আর্যের চোখে নক্ষত্রের মতো এক স্নিগ্ধ জ্যোতি। আর্য আবার হাসলো, নদের এই বাতাসকে আপনার কানে কানে বলছে না যে পাগল পুরুষটা আপনার জন্য কতটা ব্যাকুল? নদের জল বয়ে যায় তার গন্তব্যে, ঠিক তেমনি আমার সব আবেগে যেন আপনার ঠিকানা এসে মিশেছে। তেজশ্রী এবার যেন একটু নরম হলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি বড্ড বেশি কথা বলেন আর্য। তা বলি কারণ আপনি বড্ড বেশি নীরব থাকেন। আপনার নীরবতা ভাগ করে নেওয়ার জন্যই তো আমার এই বকবকানি। আর্য মুচকি হেসে বলল, রেদওয়ান কবির একটা সোফায় হেলান দিয়ে বসে আছেন।
তার তীক্ষ্ণ দৃষ্টি সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। পাশে বসা সহকারী হৃদয় নোটবুক বের করে তৈরি। রেদওয়ান আজ এসেছেন মিসেস দিলওয়ারা বেগমের স্বামী অ্যাডভোকেট রেজাউল করিমের বাসায়। নিজের স্ত্রী খুন হয়ে রাস্তায় পড়ে রইল, অথচ এই ভদ্রলোক একবার দেখার প্রয়োজনও মনে করেননি। ব্যাপারটা রেদওয়ানের কাছে শুরু থেকেই খটকা লাগছে। কয়েক মিনিটের মাঝেই রেজওয়ান করিম ড্রয়িং রুমে প্রবেশ করলেন। রেদওয়ান দাঁড়িয়ে হ্যান্ডশেক করে নিজের পরিচয় দিলেন। লোকটি বেশ গম্ভীর গলায় বললেন, আমি অ্যাডভোকেট রেজাউল করিম। রিদওয়ান কবির। রেদওয়ান অসংক্ষেপে উত্তর দিলেন। কুশল বিনিময়ে ধার না ধেরেই রেদওয়ান সরাসরি কাজের কথায় আসলেন। আপনার স্ত্রী খুন হয়েছে, খবরটা নিশ্চয়ই পেয়েছেন? শুনেছি। রেজাউল করিমের কণ্ঠে কোনো আবেগ নেই। পাশ থেকে হৃদয় এবার ফোরন কাটল। অসত আপনি আপনার স্ত্রীকে শেষবারের মতো দেখতেও গেলেন না? ব্যাপারটা একটু অদ্ভুত ঠেকছে না? রেজাউল করিম কিছুক্ষণ চুপ থেকে নিষ্প্রাহ গলায় বললেন, আমি খবরটা পেয়েছি ঠিকই, কিন্তু গত 2 দিন ধরে ভীষণ অসুস্থ থাকায় বাড়ি থেকে বের হতে পারিনি। রেদওয়ান এবার মূল পয়েন্টেই আসলেন। আপনাদের স্বামী স্ত্রীর মাঝে ঝামেলাটা কি ছিল? আপনারা আলাদা থাকতেন কেন? দিলওয়ারার সাথে আমার সম্পর্ক অনেকদিন ধরেই ভালো যাচ্ছিল না। ও আমার থেকে ডিভোর্স চাইছিল। হৃদয় মনে মনে ভাবল, এই বয়সেও ডিভোর্স? সে কৌতূহল সামলাতে না পেরেই জিজ্ঞেস করলো, ডিভোর্স কেন চাচ্ছিলেন উনি? রেজাউল করিম একটু ইতস্ত করে বললেন, আমি ডিভোর্স দিতে চাইনি, কিন্তু দিলওয়ার অন্য একজনের সাথে অ্যাফেয়ার ছিল, তাই ও সম্পর্কটা শেষ করতে চেয়েছিল। কথাটা শুনেই রেদওয়ান সোজা হয়ে বসলেন। চোখের মনি শুরু করে বললেন, তাহলে ব্যাপারটা কি এমন দাঁড়ালো যে স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, আর সেটা আপনি সহ্য করতে না পেরে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন, রাইট? রেজাউল করিম আটকে উঠে বললেন, এসব কি বলছেন অফিসার? আমি কেন মারবো? আমি ওকে ভালোবাসতাম। রেদওয়ান বাঁকা হাসলেন। কে খুনি আর কে নির্দোষ সেটা আমরাই বের করবো। তবে তার আগে দিলওয়ারা বেগমের সেই প্রেমিকের নাম আর ঠিকানা দিন। রেজাউল করিম অনিচ্ছা সত্ত্বেও নাম ঠিকানা লিখে দিলেন। রেদওয়ান উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালেন। আজ আসি, আবারও দেখা হবে। তবে মনে রাখবেন, যতদিন কেস চলছে আমাদের না জানিয়ে আপনি শহরের বাইরে কোথাও যাবেন না। রেদওয়ান আর হৃদয় বিল্ডিং থেকে বেরিয়ে পার্কিংয়ের দিকে হাঁটতে শুরু করলো। হৃদয় খানিকটা উত্তেজিত হয়ে বলল, কি মনে হচ্ছে স্যার, উনি কি নিজের স্ত্রীকে খুন করেছেন? রেদওয়ান শান্ত গলায় উত্তর দিল, হতে পারে, আবার নাও হতে পারে। খুনি এত কাঁচা কাজ করার লোক নয়। হঠাৎ পেছন থেকে একটা চপল কণ্ঠস্বর ভেসে আসলো। হাই হ্যান্ডসাম। রেদওয়ান আর হৃদয় দুজনেই একসাথে পিছনে তাকালো। দেখলো একটা মেয়ে দৌড়ে তাদের দিকেই আসছে। রেদওয়ানের স্মৃতিশক্তি প্রখর, সে এক দেখায় চিনে ফেললো এ তো গতকালকে সেই অদ্ভুত মেয়েটা। হৃদয় নিজের শার্টের গলাটা একটু ঠিকঠাক করে এক পা এগিয়ে গিয়ে ভাব নিয়ে বলল, আমাকে ডাকছেন? সার্কুলা সরাসরি বলে উঠল, না, আপনাকে না। সার্কুলা সরাসরি বলে দিল। এক নিমেষেই হৃদয়ের অপমানে মুখটা ছোট হয়ে গেল। সে কাচুমাচু করে রেদওয়ানের পেছনে গিয়ে দাঁড়ালো। সার্কুলা রেদওয়ানের একদম সামনে এসে দাঁড়ালো এবং চওড়া হাসি দিয়ে বলল, আমাকে চিনতে পেরেছেন? আমার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো সার্কুলা। রেদওয়ান হৃদয়কে ইশারায় বলল পার্কিং লট থেকে গাড়িটা নিয়ে আসতে। সার্কুলা মেয়েটা ভীষণ বাচাল, এক মুহূর্ত চুপ থাকতে পারে না। সেই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? রিদওয়ান কবির। নামটা আপনার মতে ভীষণ সুন্দর। রেদওয়ান এবার নিজের মনের মধ্যে খুঁতখুত করা প্রশ্নটা করেই ফেলল। আচ্ছা, তোমার এই সার্কুলা নামটা কে রেখেছে? এটা কেমন নাম? সার্কুলা হেসে উত্তর দিল, আসলে আমার নাম সাকুরা। রেদওয়ান অবাক হয়ে বলল, ওই দিন যে বললো সার্কুলা। সার্কুলা এবার হাসতে হাসতে নামের রহস্য ফাঁস করলো। এই নামের পিছনে একটি ইতিহাস আছে, চলুন শোনাই আপনাকে। আমার দাদু জাপানে প্রায় 10 বছর ছিলেন। তারপর বাংলাদেশে ফিরে আসার ঠিক পরপরই আমি জন্ম নিই। তখন উনি আমার নাম দেন সার্কুলা। আসল কথাটা হলো উনি জাপানি ফুলের নাম অনুযায়ী রাখতে চেয়েছিলেন সাকুরা, কিন্তু তখন নামটা ঠিকমতো মনে না থাকায় তিনি সার্কুলা বানিয়ে ফেলেছেন। যদিও কাগজে কলমে আমার নাম সাকুরা, কিন্তু দাদুর দেওয়া ওই ফুল নামটাই আমার ভীষণ প্রিয়, সার্কুলা। রেদওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল, নাতনি যেমন বাঁচাল, তার দাদু নিশ্চয়ই তেমন অদ্ভুত কিসেমেরি ছিলেন।
আজ 2 দিন ধরে হারুন চৌধুরী বেশ অসুস্থ। জ্বরের ঘোরে শরীরটা এমন ভেঙে পড়েছে যে বিছানা থেকে ঠিকঠাক ওঠার শক্তিটুকুও পাচ্ছেন না। তৃষার বুক ফেটে যাচ্ছে, কিন্তু এক গ্লাস পানি চাইতেও এখন কাজের লোকদের হাঁক পেরিয়ে ডাকতে হবে। এই পরনির্ভরশীলতা তার মতো জেদি মানুষের সহ্য হচ্ছে না। এমন সময় দরজার পর্দা সরিয়ে একটি মেয়ে ঘরে ঢুকলো। মেয়েটিকে দেখা মাত্রই হারুন চৌধুরী ক্ষেপে উঠলেন, কর্কশ গলায় বললেন, তোমাকে কতবার বলেছি আমার রুমে ঢুকবে না? তোমার জায়গা আমার এই ঘরের চৌকাঠের বাইরে, মনে থাকে যেন। মেয়েটি মাথা নিচু করে বিনয়ী স্বরেই বলল, সরি স্যার, আসলে আপনার সাথে একজন মহিলা দেখা করতে এসেছেন। নাম বললেন মোনালিসা। মোনালিসা নামটা কানে যেতেই হারুন চৌধুরীর বলিক রেখা পরা বৃদ্ধ মুখে মুহূর্তে এক ছেলে হাসি ফুটে উঠল। ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, কখন এলো সে? বলতে বলতেই তিনি বিছানা থেকে নামার চেষ্টা করলেন। মেয়েটি বাধা দিয়ে বলল, স্যার আপনি অসুস্থ, এখন নামবেন না। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালেন পর্যাসদ্ধ এক নারী, পরনে সাদা জামিন আর লাল পাড়ের শাড়ি। অন্তত ধীর পায়ে তিনি ভিতরে ঢুকলেন। হারুন চৌধুরী মুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন। এ যেন সেই চিরচেনা রূপ। মোনালিসা তার স্ত্রী, কিন্তু হারুন চৌধুরীর রকচটা স্বভাব আর প্রচণ্ড রাগের কারণে আজ তারা যোজন যোজন দূরে। এতদিন পর নিজের সহধর্মিণীকে সামনে দেখে হারুন চৌধুরীর চোখ দুটো নোনা পানিতে চিকচিক করে উঠল। ধরা গলায় বললেন, কেমন আছো মোনালিসা? এতদিন কোথায় ছিলে তুমি? মোনালিসা বিছানার পাশের চেয়ারটা টেনে নিয়ে বসলেন। নির্লিপ্ত স্বরেই বললেন, ছিলাম কোথায় এক জায়গায়। তুমি কেমন আছো? তুমি বিন এই আমি ভালো থাকি কেমনে মোনালিসা? কেন? আমাকে তো বাড়ি থেকে বের করে দেওয়ার সময় বলেছিলে, আর কোনো দিন যেন এই বাড়িতে ফিরে না আসি। হারুন চৌধুরী নির্লিপ্ত গলায় বললেন, তখন মাথা ঠিক ছিল না, রাগের মাথায় উল্টোপাল্টা বলে ফেলেছিলাম। তুমি জানো মোনালিসা, আমি এই বিশাল বাড়িতে কতটা একা? মোনালিসা এক টুকরো ম্লান হাসি হেসে বললেন, একা? বাড়িতে তো কতগুলো কচি মেয়ে রেখে দিয়েছো তোমার সেবা করার জন্য। হারুন চৌধুরী আটকে উঠে বললেন, খোদার কসম মোনালিসা, তুমি চলে যাওয়ার পর থেকে আমি কোনোদিন কোনো পরনারীকে স্পর্শ পর্যন্ত করিনি। তাহলে এতগুলো মেয়ে কি কেবল ঘর সাজিয়ে রাখার জন্য রেখেছো? হারুন চৌধুরী অনেক কষ্টে একটু এগিয়ে আসলেন। কাঁপা কাঁপা হাতে নিজের স্ত্রী হাতটা শক্ত করে ধরে আকুতি জানালেন, তাই মনে করতে পারো। ফিরে এসো মোনালিসা, কথা দিচ্ছি আর কোনোদিন তোমার উপর রাগ করব না। দেখো না কত বৃদ্ধ হয়ে গেছি, আর বাঁচবই বা কয়দিন। একা একা মরে গেলে হয়তো এই রুমেই পচে পড়ে থাকবো, কেউ টেরও পাবে না। মোনালিসা তপ্ত নিঃশ্বাস ফেলে স্বামীর ঠোঁটে তর্জনী ঠেকিয়ে দিলেন। পরম মমতায় বললেন, ছি, ওভাবে বলো না। দুজোড়া বৃদ্ধ চোখ একে অপরের দিকে তাকিয়ে রইল নিবদ্ধ হয়ে। দীর্ঘ অপেক্ষার পর একজোড়া তৃষ্ণার্ত মরুভূমি যেন আজ সমুদ্রের দেখা পেল। তেজশ্রী নিজের ডেস্কে এক মনে কাজ করছিল। অফিসের ব্যস্ততা আর কিবোর্ডের খুটখুট শব্দের মাঝে হঠাৎ তার ডেস্কে ছায়া পড়ল। চোখ তুলে তাকালো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিনাকি সাহেব দাঁড়িয়ে আছেন। লোকটার চাহনি তেজশ্রীর একদম পছন্দ না। সে প্রশ্ন করলো, আপনার ফাইলটা কি কমপ্লিট হলো? ইয়েস স্যার, কিছুক্ষণের মধ্যেই ফাইলটা আপনার টেবিলে জমা দিয়ে আসছি। তেজশ্রী যান্ত্রিক গলায় উত্তর দিল। ম্যানেজার সেখান থেকে সরে না গিয়ে বরং বাঁকা চোখে তেজশ্রীর দিকে তাকিয়ে রইল। তেজশ্রীর পরনে আজ নেভি ব্লু কালারের একটি চূড়াদার। সে স্পষ্ট বুঝতে পারছে লোকটা তাকে কুরুচিপূর্ণভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তেজশ্রীর মনে মনে তখন আগুন জ্বলছে। ইচ্ছা করছে ফাইলটা দিয়ে বদমাইশটার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু সে জানে একবার যদি সে নিয়ন্ত্রণ হারায় তবে এই লোক তার আর নিজের পায়ে হেঁটে বাসায় ফিরতে পারবে না। নিজের ভেতরে সেই ভয়ঙ্কর রূপটাকে চেপে রেখে তেজশ্রী যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করলো। লোকটা এবার গলা নিচু করে নির্লজ্জের মতো বলল, জানেন তেজবি, আপনি ভীষণ সুন্দর, আর আজকের এই ড্রেসটাতে আপনাকে দারুণ হট লাগছে। তেজশ্রী রাগে ফেটে পড়ার উপক্রম হলো। তার চোখ দুটো অপমান আর ক্ষোভে লাল হয়ে উঠল। ঠিক তখনই একজন পিয়ন এসে দাঁড়ালো। সে বলল, স্যার, বড় স্যার আপনাকে এখনই চেম্বারে ডাকছেন।
সুযোগ হাতছাড়া হওয়ার পিনাকি সাহেব কিছুটা অসন্তুষ্ট হলেন। যাওয়ার আগে তেজশ্রীর দিকে ঝুঁকে বললেন, বড় স্যারের ওখান থেকে এসেই আপনাকে ডাকবো। কিছুক্ষণ পর আমার কেবিনে আসবেন, জরুরি কিছু পার্সোনাল কথা আছে। কথাটা বলেই সে পৈশাসিক এক হাসি দিয়ে নিজের কেবিনের দিকে হাঁটা দিল। তেজশ্রী হাতের কলমটা শক্ত করে চেপে ধরল। লোকটির কপাল সত্যিই ভালো যে ওই সময় বড় স্যার তাকে ডেকেছিলেন। তা না হলেই তেজশ্রীর হাতের মার খেয়ে এতক্ষণ তার হাড়গোড় আস্ত থাকতো কিনা সন্দেহ। তেজশ্রী মনে মনে লোকটাকে কয়েকটা জঘন্য গালি দিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা করলো। এদিকে আর্যর স্থির দৃষ্টি তার কেবিনের কম্পিউটার স্ক্রিনে। সেই সিসিটিভি ফুটেজে তেজশ্রীর টেবিলের সব দৃশ্য পরিষ্কার দেখছিল। শুধু তাই নয়, তেজশ্রীর ডেস্কের নিচে যে আগেই একটি মাইক্রোফোন বা লিসেনিং ডিভাইস লাগিয়ে রেখেছিল। ম্যানেজারের ওই নোংরা কথাগুলো শোনার পর আর্যর চোখ দুটোর আগে টকটকে লাল হয়ে উঠেছে। তেজশ্রীর সামনে আর্য নিজেকে বসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দিয়েছে, যাতে সে সবসময় অফিসে থেকেও তেজশ্রীর নজরদারিতে থাকতে পারে। আর্য দীর্ঘ কয়েক বছর বিদেশে ছিল বলে এই অফিসের হাতে গোনা দু একজন ছাড়া আর কেউ জানে না যে আর্যই আসলে এই পুরো সাম্রাজ্যের মালিক। আর্য ইন্টারকমে জেনারেল ম্যানেজারকে ডেকে পাঠালো। লোকটি অত্যন্ত বিনয়ের সাথে ভিতরে ঢুকে বলল, আমাকে ডেকেছেন স্যার? আর্য চেয়ারে সোজা হয়ে বসলো। তার কণ্ঠস্বর বরফের মতো শীতল। বাইরে তেজস্বী টেবিলের সামনে দাঁড়িয়ে কী কথা বলছিলেন? লোকটি ঘাবড়ে গেল, তোতলামি করেই বলল, তেমন কিছু না স্যার, এই তো কাজের বিষয়ে একটু কথা বলছিলাম। আর্য শান্তভাবে বলল, ওকে, এবার একটা কাজ করুন। লোকটি অপ্রস্তুত হাসি দিয়ে বলল, জি বলুন স্যার। আপনার প্যান্টটা খুলুন। লোকটি আকাশ থেকে পড়ল। মানে কি বলছেন এসব? শুনতে পাননি? পরিষ্কার বাংলায় বললাম, আপনার প্যান্টটা এখনই খুলে ফেলুন। স্যার আপনার মাথা ঠিক আছে? আর্য এবার বাঘের মতো গর্জন করে উঠল, তোর প্যান্ট খোল, তা নাহলে আজ তোর এমন অবস্থা করবো যে জীবনের কোনোদিন কোনো মেয়ের সাথে অসভ্যতা করার অনুভূতি থাকবে না তোর। লোকটি কাঁপতে কাঁপতে বলল, সরি স্যার, কিন্তু আমি কি করেছি? কি করেছিস? তেজস্বীকে কি বললি? হট। ভয়ে লোকটির কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে শুরু করলো। আর্য উঠে দাঁড়িয়ে লোকটির গালে হাত কষে চর বসিয়ে দিল। মাত্র 3 পর্যন্ত গুনবো, এর মাঝে তুই নিজের প্যান্ট খুলবি। 1। উপায় না পেয়ে লোকটি নিজের প্যান্ট খুলে ফেলল। পরনে এখন শুধু একটা লম্বা শার্ট প্যান্ট। আর্য এক পৈশাচিক হাসি দিয়ে বলল, এবার এভাবেই বাইরে যা, সবার সামনে গিয়ে বলবি এই অফিসে যত মেয়ে আছে সবাই তোর আপন বোন। লোকটি কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, মাফ করেন স্যার, এখনো বিয়ে করিনি। সবাই বোন হলে আমি বিয়ে করব কাকে? আর্য রাগী চোখে তাকিয়ে বলল, চুপ, একটা বাড়তি কথা বলে বিয়ে করার মতো অবস্থায় তোকে আর রাখবো না। নিরুপায় হয়ে লোকটি ওই অবস্থাতেই বাইরে বেরিয়ে গেল। অফিসের সব কর্মীরা লোকটির এমন দশা দেখে হাসাহাসি শুরু করে দিল। লোকটি সোজা তেজশ্রীর সামনে গিয়ে দাঁড়ালো। তেজশ্রী অবাক হয়ে একবার তাকালো, তারপর নির্লিপ্তভাবে আবার কাজে মনে দিল। লোকটি ডুকরে কেঁদে উঠে বলল, আম্মা জান, আমারা মাফ করে দেন, জীবনে আর কোনোদিনও এমন ভুল হবে না। তেজশ্রী কিছুই বলল না, তার চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। লোকটি চলে যাওয়ার পর তেজশ্রী একবার বসের কেবিনের বন্ধ দরজার দিকে তাকালো। সে গভীর ভাবনায় পড়ল, কে এই লোকটাকে এভাবে জনসম্মুখে বেজ্জত করে তার কাছে মাফ চাইতে বাধ্য করলো। আজ কনার ইউনিভার্সিটি লাইফের প্রথম দিন। সবারই ফার্স্ট ডে এক্সাইটেড একটু বেশিই থাকে। কনার অনুভূতিও ঠিক তেমনই, তবে এক্সাইটমেন্টের পাশাপাশি মেয়েটা মনে মনে বেশ নার্ভাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বিশাল এরিয়া, চারিদিকে এত মানুষের ভিড়। রিক্সা থেকে নেমে কণা একটু দূরে অবস্থিত ভার্সিটির গেটের দিকে তাকালো। সাথে বড় বোন তেজশ্রী আছে বলেই হয়তো সে কিছুটা রিল্যাক্সড হয়ে ফিল করছে। তেজশ্রী তীক্ষ্ণ চোখে বোনের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো কণা ভিতরে ভিতরে বেশ আনইজি ফিল করছে। সে সরাসরি জিজ্ঞেস করলো, মুখে এত রাজ্যের চিন্তা কেন? কণা নিচু স্বরে বলল, আপু, সত্যি বলতে অনেক ভয় করছে। ভয়? তোর মুখ থেকে এমন নেগেটিভ কথা শুনতে আমার ভালো লাগছে না। কিসের ভয়? নিজেকে মেন্টালি স্ট্রং রাখ, তাহলে এইসব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবি। তেজশ্রীর কণ্ঠে বড় বোনের শাসনের চেয়ে ভরসা বেশি ছিল। কণা বড় করে একটা নিঃশ্বাস নিল নিজেকে শান্ত করার জন্য। তেজশ্রী আবারও বলল, কোনো প্রবলেম হলে সাথে সাথে আমায় ইনফর্ম করবি। এখন যেতে হবে আমায়, তা না হলে অফিসে দেরি হয়ে যাবে। কণা এবার একটু সাহস সঞ্চয় করে হেসে বলল, আচ্ছা আপু, তুমি যাও, আমি আর ভয় পাবো না। এখন তো আমি ম্যাচিউরড, বড় হয়ে গেছি না।
তেজশ্রী ম্লান হাসলো, বোনের কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলল, গুড গার্ল। আচ্ছা এবার ভেতরে যা। কণা ধীর পায়ে ভিতরে ঢুকতে শুরু করলো। তেজশ্রী ধীর স্থির দৃষ্টিতে বোনের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই তো কয়েকদিন আগেও মেয়েটাকে স্কুলে পাঠানোর জন্য তেজশ্রী নিপুণ হাতে হাত চুল বেঁধে দিত, টিফিন গুছিয়ে দিত, অথচ সময়ের সাথে সাথে মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। তেজশ্রী একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, তোর জীবনটা আমার মতো নষ্ট হতে দেব না কখনো। তোকে আগলে রাখা আমার দায়িত্ব। কণা যতক্ষণ চোখের আড়ালে না গেল তেজশ্রী সেখানেই দাঁড়িয়েছিল। তারপর একটা রিক্সা নিয়ে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দিল। কণা ভিতরে ঢুকলো। কত বড় ইউনিভার্সিটি! সে চারিদিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, আর আজ সেই স্বপ্নটা ফাইনালি সত্যি হলো। কণা ধীরালয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে। সে লক্ষ্য করলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলে মেয়ে তার হাঁটার স্টাইল দেখে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কেউ কেউ হয়তো আড়ালে হাসাহাসি করছে। বিষয়টা কণাকে ভীষণ অস্বস্তি ফেলে দিল। কণার মাঝে মাঝে আফসোস হয়, কেন সে তার মনের মতো বোল্ড আর সাহসী হলো না। হঠাৎ চারিদিকে সৌন্দর্য দেখতে গিয়ে সে পায়ের ব্যালেন্স হারিয়ে ফেলল। মাটিতে উষ্টা খেয়ে কোনা বেশ বাজেভাবে লুটিয়ে পড়ল। চারিপাশে খুব বেশি স্টুডেন্ট না থাকলেও তারা ছিল। তারা কেউ এগিয়ে আসলো না, বরং এই দৃশ্য দেখে তারা যেন বেশ এন্টারটেনড হলো। কণার চোখে পানি চলে আসলো। প্রথম দিনেই এমন অপমান! এই জন্যই আপু সবসময় বলে নিজের উপর কনফিডেন্স রাখতে। ঠিক তখনই কণার সামনে কেউ একজন হাত বাড়িয়ে দিল। কণা চোখের পানি মুছে উপরের দিকে তাকাতেই দেখলো একটা ছেলেই দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ, পরনে ধূসর রঙের শার্ট, মাথার চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা, একদম পরিপাটি। ছেলেটা খুব নরম স্বরেই বলল, আমার হাত ধরো। কণা কিছুটা ইতস্ত করে ছেলেটার হাত ধরে উঠে দাঁড়ালো। জামার ধুলো ঝাড়তে ঝাড়তে কণা নিচু স্বরে বলল, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু এভাবে পড়ে গেলে কি করে? ছেলেটা জানতে চাইলো। কণা ছেলেটার দিকে সরাসরি তাকালো। ছেলেটার কণ্ঠস্বর ভীষণ মিষ্টি। কেন যেন কণার বুকের ভেতরটা ধকধক করছে। সে দ্রুত চোখ সরিয়ে নিয়ে বলল, আসলে আমার পায়ে একটু সমস্যা আছে, তাই মাঝে মধ্যেই ইমব্যালেন্স হয়ে যায়। ও আচ্ছা, আই সি। ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার না। বাই দ্য ওয়ে, আমার নাম ইয়াস। তোমার নাম কি? কণা হালকা হেসে জবাব দিল, কণা। বাহ, নামটা তো তোমার মতোই সুন্দর। তুমি কি এখানে নতুন অ্যাডমিশন নিয়েছো? জি। ও, তাহলে আমি তো তোমার সিনিয়র। কোনো প্রয়োজনে বা কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে জানাবে। ইয়াশ খুব ফ্রেন্ডলি ভঙ্গিতে বলল। কণা শুধু মাথা নাড়িয়ে সায় দিল। ইয়াশ চলে যাওয়ার পর কণা তার পথের দিকে তাকিয়ে রইল। লম্বা চওড়া ছেলেটা, আর তার কথা বলার মধ্যে কেমন যেন একটা ম্যাজিক আছে। যে মেয়েটা আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলেও কথা বলেনি, সেই কণার বুক আজ কেন জানি অকারণেই দুরুদুরু করছে। অফিসে লাঞ্চ ব্রেক চলছে। আর্য বরণীর আজ খুব সাধারণ একটা শার্ট, হাতা দুটো কোনোই পর্যন্ত ফোল্ড করা। সে আর তেজশ্রী কফি শপে বসে আছে। তেজশ্রী বরাবরের মতোই সাইলেন্ট। বাইরের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে সে কী যেন ভাবছে। আর্য নীরবতা ভেঙেই বলল, অফিসে কোনো সমস্যা হচ্ছে না তো আপনার? সমস্যা হলেই বা কি? আপনি কি সেই প্রবলেমের সলিউশন করতে পারবেন? তেজশ্রীর গলায় খানিকটা তাত ছিল। আর্য মুচকি হেসে গলা খাকারি দিল। খুব সাবলীল ভঙ্গিতে বলল, সত্যি তো, আমি তো অফিসের সাধারণ একজন এমপ্লয়ি মাত্র। আমার আর কতটুকুই বা করার ক্ষমতা আছে? তেজশ্রী একবার আর্যর চোখের দিকে তাকালো, এরপর আবার জানলার এপাশে নজর দিল। হঠাৎ করেই সে প্রশ্ন করলো, আপনার ফ্যামিলিতে কে কে আছে? শুধু দাদা আর দাদু আছেন। মা বাবা অনেক আগেই মারা গেছেন। কিভাবে মারা গেলেন ওনারা? তেজশ্রীর কণ্ঠে এইবার কিছুটা কৌতূহল। আমার বয়স যখন 5 তখন বাবা মারা যান, আর তার ঠিক 1 বছর পর মাও চলে গেলেন। আর্যর কণ্ঠস্বর হালকা কাঁপছিল। সে চোখ সরিয়ে নিয়ে টেবিলের ওপর আঙ্গুল বোলাতে লাগলো। সে আবার বলতে শুরু করলো, জানেন তেজস্বিনী, আমার লাইফে আপন বলে ভালোবাসার মতো কেউ নেই। দেখুন না, এই পৃথিবীতে কত মানুষ, অথচ আমি কি ভীষণ রকম একা। কখনো কেউ মন থেকে ভালোবেসে আমার মাথায় হাত রাখেনি। আপনার সাথে যখন আমি কথা বলি তখন আমার মুখে রাজ্যের হাসি ফোটে। আপনি হয়তো ভাবতে পারেন লোকটা তো হাসে কেন, কিন্তু সত্যিটা হলো আমার তেজস্বিনী যখন সামনে থাকে তখনই কেবল হাসির রাজ্যটা সচল থাকে। আপনি চলে যাওয়ার পরেই সব ফেড আউট হয়ে যায়। তেজশ্রী আর্যর কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল,
দেখুন আর্য, আপনি একজন ম্যাচিওরড মানুষ। আপনি তো জানেন যে আমি ডিভোর্সি। হ্যাঁ, আমি জানি আপনি ডিভোর্সে, কিন্তু এখন তো আপনি বিবাহিত। সেটা আপনিও জানেন আর আমিও জানি যে আমি ভুল কিছু চাইছি না। আমি তো কেবল আপনার সাথে একটা জীবন কাটাতে চাইছি। আমার যদি আপনার অতীত নিয়ে কোনো সমস্যা না থাকে, তবে আপনার কেন এত সংকোচ? তেজশ্রী কিছুটা নড়ে চড়েই বসলো, রুক্ষ স্বরেই বলল, আমার বিষয়ে আপনি অর্ধেকও জানেন না। আমার আসল রূপটা জানলে হয়তো আপনি আমার দিকে ফিরেও তাকাবেন না। তাহলে যা জানি না তা বলেই ফেলুন না। আর্যর চোখে এক অদ্ভুত চ্যালেঞ্জ। হঠাৎ তেজশ্রী খুব বিরক্ত হলো, কথা না বলিয়ে হুট করেই টেবিল ছেড়ে উঠে চলে গেল সে। আর্য অসহায় চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তবে তেজশ্রী আড়ালে যেতেই আর্য ছোটে মুচকি হাসি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলল, আমার তেজস্বিনীকে চেয়েছে, মানে তাকে আমার লাগবে। কথা দিচ্ছে, কথা দিচ্ছে তেজস্বিনী, আমার লাইফে আপনি ছাড়া অন্য কোনো নারীকে আর্য চৌধুরী কখনো জায়গা দেবে না। আপনার জীবনে যত বড় অন্ধকারই থাকুক না কেন, সেসব জানলেও আমার ডিসিশন বদলাবে না। বিশাল এক লাক্সারি ক্যাবিন রুম। সেখানে ঘোয়ারো কালো রঙের স্যুট পরে বসে আছেন মধ্যবয়স্ক এক পুরুষ। তার চোখের দৃষ্টিতে এক ধরনের শীতল কাঠিন্য। উনি আন্ডারওয়ার্ল্ড জগতের এক তুচ্ছ অধিপত্য, ইকবাল বাবুল। শহরের অন্ধকার গলিতে তার নামের এক আলাদা পর্যায় পাওয়ার আছে। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার ফলে তার ধৈর্য এবার বাদ মানছে না। তিনি বিরক্ত হয়ে তার পিয়েকে বলল, কখন আসবে না ও? আসবে ও? সময়ের কোনো ভ্যালু নেই ওর কাছে। আমাকে এভাবে বসিয়ে রাখা মানে নিজের লাইফ নিয়ে রিস্ক নেওয়াটা, সেটা কেউ বোঝে না। ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। ঠিক তখনই কেবিনের বিশাল দরজাটা সশব্দে খুলে গেল। ইকবাল বাবুল আর তার পিয়ে দুজনেই নজর গেল প্রবেশপথের দিকে। ভিতরে ঢুকলো এক নারী, পরনে কালো লেদার জ্যাকেট, জিন্স, আর মাথার চুলগুলো একটা স্টিক দিয়ে শক্ত করে খোপা করা। ঠোঁটের কোণে সেই পরিচিত অবজ্ঞার বাঁকা হাসি। মেয়েটা আর কেউ না, তেজশ্রী কোনো ভঙ্গিতা না করে সরাসরি ইউনুস বাবুলের সামনে চেয়ারে গিয়ে বসলো। পায়ের ওপর পা তুলে যেন রিল্যাক্সড ভঙ্গিতে বলল, এত জরুরিভাবে কেন ডাকলেন? ইকবাল বাবুল দাঁতে দাঁত চেপে বলল, তার আগে বলো এত দেরি কেন? তেজশ্রীর গলার স্বর বিন্দুমাত্র ভয় নেই। দেরি হতেই পারে, এটা তো আপনিও জানেন যে আমি কারো নিয়মের ধার ধারি না। লোকটির কপালের রগ ফুলে উঠল, গম্ভীর গলায় বললেন, আমার সাথে ঠিকভাবে কথা বলো তেজস্বী। ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। তেজশ্রী চেয়ারে হেলান দিয়ে বাঁকা হাসল। তেজস্বীর মুখে ভদ্র কথা শোনার আশাটা মনে হয় একটু বেশিই হয়ে গেল, তাই না? ইকবাল বাবুল ক্রাকটা কোনো মতে কন্ট্রোল করে বললেন, অহেতুক তর্কে সময় নষ্ট করো না, এবার কাজের কথা আসো। এডওয়ার্ড চার্লস ওরফে ধলা কুদ্দুসের সাথে সেই ডিলটা নিয়ে কবে দেখা করছো? তেজশ্রী এক মুহূর্ত ভাবল, তারপর বলল, এই ডিলের জন্য কি আমায় যেতে হবে? আমাদের টিমে তোমার চেয়ে বোল্ড আর সাহসী কেউ নেই, তাই তোমাকেই যেতে হবে। তেজশ্রী শান্তভাবেই বলল, ঠিক আছে, যাব, তবে এতে আমার একটা কন্ডিশন আছে। কি শর্ত? তেজশ্রী নিচু স্বরে তার সত্যটা জানালো। কথাগুলো কানে যাওয়া মাত্রই ইউনুস বাবুলের চোখ মুখ রাগে রক্তিমবর্ণ হয়ে উঠল। তিনি টেবিল চাপড়ে গর্জে উঠলেন, এটা বেশি বেশি হয়ে গেল না? তেজশ্রী মুখে সেই চিরচেনা বাঁকা হাসিটা রেখেই শান্ত গলায় বলল, কুল ডাউন মিস্টার ইকবাল। ইকবাল বাবুল দাঁতে দাঁত চেপে বললেন, আমার নাম এভাবে ভেঙে ডাকবে না, কতবার বলেছি। কেন? নামটা তো বেশ ইন্টারেস্টিং। প্রথমে নাম ইক, তার সাথে বাল, ইকুয়াল টু ইকবাল। বলেই তেজশ্রী শব্দ করে হেসে উঠল, যেন হাসিতে পুরো রুম যেন কেঁপে উঠল। ইকবাল বাবুল সজোরে টেবিলে চাপড় দিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করলেন, তুমি ভুলে যাচ্ছ কার সাথে মশকরা করছো। আমি চাইলে তোমার কি অবস্থা করতে পারি সেই বিষয়ে কোনো আইডিয়া আছে তোমার? কিছু করতে পারবেন না। তেজশ্রীর গলার স্বর এবার ইস্পাতের মতো কঠিন। বরং আমি আপনার কি করতে পারি সেটা আপনি খুব ভালো করেই জানেন। আপনার সব কনফিডেন্সিয়াল ফাইল যদি পুলিশের হাতে তুলে দিই, তবে ইউ আর ফিনিশড। বলেই তেজশ্রী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে ইকবাল বাবুল হুঙ্কার দিয়ে উঠলেন, আমার সিক্রেট যদি লিক হয় তেজস্বী, তবে তোমার 14 গোষ্ঠীকে আমি জ্যান্ত নরকে পাঠাবো। সাথে সাথে তেজশ্রী পিছনে পড়ল। ঝড়ের বেগে ফিরে এসে টেবিলের 2 হাত দিয়ে এমন জোরে চাপড় দিল যে ইকবাল আর তার পিয়ে দুজনেই চমকে পিছনে গেল। তেজশ্রীর চোখ দিয়ে যেন আগুনের হালকা বের হচ্ছে। সে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে শুধু আমিই আছি।
এই রাজ্যে আমি একাই রাজত্ব করি। আমার পরিবার বা অন্য কাউকে মাঝখানে টানার চেষ্টাও করবেন না। আমি সত্যি বলছি, যদি এমন কিছু হয় না, তবে সব ধ্বংস করে দেবো আমি। তেজশ্রীর হুঙ্কারে ইকবালের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তেজশ্রী এক চুল নড়ল না, দিয়ে আবারও বলল, আমার তেজের সাথে টক্কর দিতে আসবেন না। সেই তেজে আমি দাবানল জ্বালিয়ে দেব। মনে রাখবেন, আগুন নিয়ে খেলতে আসলে সেই আগুনেই আপনাদের অস্তিত্ব ছাই হয়ে যাবে। আমি তেজস্বী, আমার পরিচয় আমার নামেই। আমি যা, আমি ঠিক তাই। আমি যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে জানি, তেমনি কেউ আমার সাথে বেইমানি করলে তার নাম নিশানাটাও আমি মাটির সাথে মিশিয়ে দিতেও জানি। বলেই তেজশ্রী গটগট পায়ে রুম থেকে বেরিয়ে এলো। ভিতরে ইকবাল বাবুল হাঁপাতে হাঁপাতে এক গ্লাস পানি খেলেন। পাশে দাঁড়িয়ে থাকা পিয়ে নিচু স্বরে বলল, স্যার আপনি তো জানেন ও কত ডেঞ্জারাস একটা মেয়ে, তবুও কেন ওর সাথে উল্টাপাল্টা কথা বলেন? ইকবাল বাবুল রাগে ফেটে পড়ে চিৎকার করলেন। ইডিয়েট স্টুপিড, বের হও রুম থেকে। পিয়ে মাথা নিচু করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। ইকবাল বাবুল সোফায় ধপ করে বসে বিড়বিড় করতে লাগলেন, জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এর মতো ডেঞ্জারাস আর পাগল মেয়ে আমি কখনো দেখিনি। এক মনে ড্রাইভ করে যাচ্ছেন রেদওয়ান কবির। তার পাশেই বসা সহকারী হৃদয়। যেন অনেকটা সময় ধরে গাড়ি চলছেই তো চলছেই, কিন্তু গন্তব্য হৃদয়ের কাছে এখনও অজানা। শেষমেশ কৌতূহল সামলাতে না পেরে হৃদয় জিজ্ঞেস করলো, স্যার এবার অন্তত আমাকে তো বলুন ঠিক কোথায় যাচ্ছেন? রেদওয়ান সামনের দিকে তাকিয়ে নির্বিকার গলায় বললেন, জাহান্নামের চৌরাস্তায়। রেদওয়ানের এমন সার্কাস্টিক কথা শুনে হৃদয় ভ্রু কুঁচকে তাকালো। হৃদওয়ান সচরাচর এমন মশকরা করেন না, তাই আজ হঠাৎ তার কথা শুনে সে বেশ অবাক হলো। হৃদয় কীভাবে তাকিয়ে থাকতে দেখে রেদওয়ান সহজ গলায় বললেন, দিলওয়ারা বেগমের সেই প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছি। হৃদয় কিছুক্ষণ চুপ থেকে মাথা চুলকে বলল, আচ্ছা স্যার, দিলওয়ারা মানে যিনি মার্ডার হলেন তার বয়স কত ছিল? 42। বাহ, মহিলা তো বেশ বড় মনের ছিলেন দেখলেন স্যার। রেদওয়ান হৃদয়ের কথার পেছনে ইঙ্গিতটা বুঝতে না পেরে প্রশ্ন করলেন, মানে স্যার, মহিলার এত বয়স, তার উপরে বিবাহিত, তারপরও স্বামীর সাথে ডিভোর্স নিতে চান, আবার অন্য পুরুষের সাথে এফআইআর রাখেন, বেশ ডিয়ারিং তো। রেদওয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে রাখলেন, কিন্তু কিছু বললেন না। ঠিক তখনই হৃদয়ের মোবাইলটা কলে এলো। স্ক্রিনে মিমি নামটা ভেসে উঠল। হৃদয় তড়িঘড়ি করে ফোনটা সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে রাখলো। রেদওয়ান ড্রাইভ করতে করতেই সেটা খেয়াল করলেন, বললেন, ধরো কলটা, সমস্যা নেই। হৃদয় শুকনো হাসি দিয়ে বলল, ব্যাপারটা তেমন কিছু না স্যার, এখন কলটা ধরলে এখন হাজার কথা শুনতে হবে। আজ আসলে মিমির সাথে ডেটে যাওয়ার কথা ছিল, কিন্তু কেসের চাপে আসতে হলো তো, তাই আর যাওয়া হয়নি। মিমি আবার কল দিলে এবার হৃদয় নিরুপায় হয়ে রিসিভ করলো। ফোন কানে নিতেই ওপাশ থেকে মিমির রাগী চিৎকার ভেসে এলো, সমস্যা কি তোমার? আজ যে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটা কি তোমার মনে আছে? তুমি দিন দিন এমন কেয়ারলেস কেন হয়ে যাচ্ছ? যদি সময় দিতে না পারো তবে রিলেশন করতে আসো কেন? মিমি এত জোরে চিৎকার করছিল যে হৃদয় বাধ্য হয়ে ফোনটা কান থেকে দূরে সরিয়ে রাখলো। মিমি একতরফা বকবক করে ফোনের ওপাশ থেকে লাইনটা কেটে দিল। হৃদয়ের করুণ অবস্থা দেখে রেদওয়ান মুচকি হাসলেন, বললেন, ঠিক এই কারণেই আমি কখনো এসবে জড়াই না। ঝামেলা মুক্ত জীবন। কথাটা বলেই রেদওয়ান হুট করে রাস্তার সাইডে গাড়ি থামালেন। হৃদয়ের দিকে তাকিয়ে বললেন, যাও এবার মিমির কাছে গিয়ে সারাটা দিন ওর সাথে ঘুরে বেড়াও। সব কাজ আজ আমি একাই ম্যানেজ করতে পারবো। কিন্তু স্যার, কেসের এই অবস্থায় আমি যা বলছি তাই করো হৃদয়, দিস মাই অর্ডার। হৃদয়কে নামিয়ে দিয়ে রেদওয়ান আবার গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি নিয়ে কিছুটা এগোতে রেদওয়ান দেখলেন রাস্তার এক পাশে দাঁড়িয়ে একটা মেয়ে লিফট যাচ্ছে। রেদওয়ান ভালো করে খেয়াল করে দেখলেন এ তো সেই সাকুলা ওরফে সাকুরা। তিনি রাস্তার সাইডে গাড়ি থামালেন। রেদওয়ানকে দেখা মাত্রই সাকুরার মুখটা রোদে ঝিলিক দিয়ে উঠল। কি ভীষণ সুন্দর সে হাসি। মেয়েটা একদম ছিপছিপে গরনের, গায়ের রং দুধে সাদা, চুলগুলো কাঁধ পর্যন্ত ছাড়া, খুব বেশি বড় নয়, উচ্চতায় হয়তো 5 ফুটের একটু কমই হবে। রেদওয়ান জানলার কাঁচ নামিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সাকুরা মুখটা একটু কাচুমাচু করে বলল, আমি ভার্সিটিতেই যাচ্ছিলাম, কিন্তু গিয়ে দেখি ভার্সিটির বাসটা মিস করে ফেলেছি। এখন এখানে দাঁড়িয়ে কোনো গাড়ি পাচ্ছিলাম না। ঠিক আছে, গাড়িতে ওঠো।
রেদওয়ান শান্ত গলায় বললেন। সাকুরা যেন হাতের চাঁদ পেল, ঝটপট গাড়িতে উঠে বসে পড়ল। রেদওয়ান ড্রাইভ শুরু করে জিজ্ঞেস করলেন, কোন ইয়ারে পড়ো? ফার্স্ট ইয়ারে। সাকুরা হঠাৎ কিছুটা এক্সাইটেড হয়ে বলে উঠল, আচ্ছা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? রেদওয়ান অবাক হয়ে সাকুরার দিকে তাকালেন। মেয়েটার চোখে মুখে উপচে পড়া কৌতূহল। রেদওয়ান গম্ভীর মুখে পাল্টা প্রশ্ন করলেন। যদি বলি নেই তবে? সাকুরা কোনো দ্বিধা ছাড়াই ফটাফট উত্তর দিল, তাহলে আর কি, আমি আপনার গার্লফ্রেন্ড হয়ে যাব। রেদওয়ান কপাল কুঁচকে তাকালেন। মনে মনে ভাবলেন, কি মেয়ে রে বাবা, সাকুরা নামটার মতো মেয়েটারও দেখি আস্ত একটা ওয়াইল্ড ক্যারেক্টার। রেদওয়ানকে চুপ থাকতে দেখে সাকুরা হঠাৎ প্রসঙ্গ বদলে বলল, আচ্ছা, ওই দিন যে মহিলাটা মারা গেল তাকে কে মেরেছে ধরতে পেরেছেন? রেদওয়ান নিস্পৃহ গলায় বললেন, না, তবে ইনভেস্টিগেশন চলছে, চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাকুরা এবার রহস্যময়ী হাসি দিয়ে বলল, আমি জানি কে মেরেছে। রেদওয়ান এবার সজাগ হয়ে সাকুরার দিকে তাকালেন। কেসটা নিয়ে সাকুরার এমন কনফিডেন্স দেখে এসে বেশ আগ্রহ নিয়ে বললেন, তুমি জানো কে মেরেছে? সাকুরা বেশ কনফিডেন্সের সাথে মাথা দুলিয়ে বলল, অবশ্যই কোনো একজন খুনি মহিলাটিকে মেরেছে। রেদওয়ান সাকুরার উত্তর শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বিরক্ত হবেন নাকি হাসবেন সেটা বুঝতে না পেরেই বলল, বাহ, তোমার মাথায় তো দেখছি প্রচুর বুদ্ধি। মেয়েদের মাথায় যে এত শার্প ব্রেন থাকে তা আজ তোমার কথায় একদম প্রুভ হয়ে গেল। আমি তো জানতামই না যে খুন কেবল কোনো খুনিই করতে পারে। সাকুরা রেদওয়ানের এই সার্কাজম বা ব্যঙ্গ বুঝতে পারল না। সে নিজের প্রসঙ্গ শুনে বেশ খুশি হয়ে বলল, ধন্যবাদ, একদিন দেখবেন আমিও আপনার মতো নাম করা ডিটেকটিভ হব। ফার্সিটির গেটের সামনে গাড়ি থামিয়ে রেদওয়ান বললেন, নেমে পড়ো, ভার্সিটি চলে এসেছি। সাকুরা গাড়ি থেকে নামলো ঠিকই, কিন্তু দরজায় হাত রেখে ঝুঁকে এসে বলল, এবার বলুন না, আপনার গার্লফ্রেন্ড হওয়ার মতো বুদ্ধিমান মেয়ে কি আমি নই? রেদওয়ান এবার একটু হেসেই ফেললেন। তারপর গুরুগম্ভীর গলায় বললেন, এই যে মামনি, এখন এসব বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো। নিজের নাক টিপলে এখন দুধ বেরোবে, আর সে এসেছে 30 বছরের ছেলেকে হ্যান্ডেল করতে। বলেই রেদওয়ান কোনো সুযোগ না দিয়ে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেলেন। সাকুরা মাঝ রাস্তায় হাঁ করে তাকিয়ে রইল। তাকে মামুনি বলে গেল। তার ক্রাশের মুখ থেকে এই বয়সে মামুনি ডাক শোনার চেয়েও মৃত্যু ভালোই ছিল বলেই মনে হলো সাকুরার। সাকুরা মুখ বাঁকিয়ে প্রায় কান্নার সুরে বিড়বিড় করে বলল, আহা, এই জীবন রেখে আমি কী লাভ? গার্লফ্রেন্ড হওয়ার বদলে এক নিমেষে মামুনি হয়ে গেলাম। আমার রোম্যান্টিক লাইনটা শুরু হওয়ার আগেই একদম ফিনিশড হয়ে গেল। তেজশ্রী কাঁচা বাজার করে ফিরছিল। হাতে ব্যাগ নিয়ে নিজের চিন্তায় মগ্ন হয়ে হাঁটার সময় হঠাৎ দেখল রাস্তার পাশের একটা ল্যাম্পপোস্টের দেয়ালে হেলান দিয়ে আর্য দাঁড়িয়ে আছে। ওকে এখানে এই সময় দেখে তেজশ্রী কিছুটা অবাক হলো। আর্য এগিয়ে এসে খুব স্বাভাবিক গলায় বলল, কোথায় গিয়েছিলেন তেজস্বিনী? তেজশ্রী হাতের ব্যাগটা দেখিয়ে বলল, দেখতেই তো পারছেন, বাজারে গিয়েছিলাম। আর্য কোনো কথা না বলে তেজশ্রীর হাত থেকে ব্যাগটা এক প্রকার কেড়ে নিয়ে বলল, ব্যাগটা বেশ ভারী, দিন আমার কাছে। তেজশ্রী না করলেও আর্য শুনল না। দুজন পাশাপাশি হাঁটতেই শুরু করলো। কিছুক্ষণ নীরবতার পর আর্য বলল, গতকাল আপনার ছোট বোনের সাথে দেখা হয়েছিল ভার্সিটির সামনে। কণা মেয়েটা কিন্তু ভীষণ সুইট। বোনের কথা শুনে তেজশ্রীর কঠোর মুখে এক ছেলতে হাসি ফুটল। সে বলল, ও আমার কলিজার টুকরো। জানেন, যখন শওকতের সাথে আমার বিয়ে ঠিক হয় তখন কণা বারবার বলেছিল, আপু এই ছেলেটাকে বিয়ে করো না। ও হয়তো তখনই শওকতের ভেতরের আসল মানুষটাকে গেস করতে পেরেছিল। আমি যদি তখন ওর কথা শুনতাম। আর্য হঠাৎ থেমে গিয়ে তেজশ্রীর চোখের দিকে তাকালো। খুব নিচু স্বরে প্রশ্ন করলো, আপনি শওকতকে ভীষণ ভালোবাসতেন, তাই না? তেজশ্রী আনমনি উত্তর দিল, ও আমার প্রথম ভালোবাসা ছিল। কথাটা বলেই তেজশ্রী চমকে উঠল। সে আর্যর দিকে তাকাতেই দেখল মেয়েটার উজ্জ্বল মুখটা মুহূর্তেই কিছুটা ডবল হয়ে গেছে। আর্যর ঠোঁটে যে হালতো হাসিটা সবসময় থাকে সেটা যেন কোথাও হারিয়ে গেল। পরিস্থিতি সামল করতেই হালকা করতেই তেজশ্রী বলল, আপনি কাউকে ভালোবাসেননি? আর্য খুব শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ, ভালোবেসেছি তো। কে সে? আপনি। তেজশ্রী থমকে দাঁড়ালো। বাড়ির মেইন গেটের সামনে পৌঁছে গেছে তারা। আর্য তেজশ্রীর দিকে ব্যাগটা বাড়িয়ে দিয়ে খুব সিরিয়াসলি বলল, দ্বিতীয়বারের মতো আমাকে একবার বিশ্বাস করে দেখতে পারেন, কথা দিচ্ছি। আপনি ঠকতে না চাইলে আমি আপনাকে কোনো দিন ঠকাবো না। আপনাকে এতটুকু আগলে রাখবো যতটা আগলে রাখলে মানুষ নিজের সব দুঃখ ভুলে যেতে পারে।
তেজশ্রী কোনো উত্তর দিতে পারল না। আর্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দীর্ঘ পা ফেলে বড় রাস্তার দিকে চলে গেল। তেজশ্রী তার চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেটার চোখে এমন কী আছে যা দেখলেই তেজশ্রীর দীর্ঘদিনের জমানো দেয়ালগুলো ধসে পড়তে চায়। বাড়ির ভিতরে পা রাখতেই তেজশ্রীর রক্ত মাথায় চড়ে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে আছে শৌকত। লোকটার স্পর্ধা দেখে তেজশ্রীর গা রিরি করে উঠল। শৌকত এখনও তেজশ্রীর উপস্থিতি টের পায়নি, সে নিজের ফোন নিয়ে ব্যস্ত। তেজশ্রী তীব্র গলায় চিৎকার করে রাখল, কণা, এই কণা, এই ধরনের থার্ড ক্লাস মানুষ এই ফ্ল্যাটে ঢোকার পারমিশন পায় কি করে? হ্যাঁ, তেজশ্রীর তীক্ষ্ণ চিৎকারে শৌকত চমকে দাঁড়িয়ে গেল। ঘর থেকে কণা ভয় কাঁপতে কাঁপতে বেরিয়ে আসলো। সে মাথা নিচু করে তোতলামি করে বলল, আসলে আপু, ভাই আসলো তো, তাই ফিরিয়ে দিতে পারলাম না। কথাটা শেষ হওয়ার আগেই তেজশ্রীর হাতের শক্ত থাপ্পড় গিয়ে পড়ল কণার গালে। কণা ছিটকে গিয়ে পাশের দেয়ালে ঠেকল। সে অবিশ্বাস্য চোখে টলমল দৃষ্টিতে বড় বোনের দিকে তাকালো। তেজশ্রী সহজে কণার গায়ে হাত তোলে না, কিন্তু আজ সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তেজশ্রী আবারও চিৎকার করে বলল, ভেতরে যা তুই, এখনই। কণা আর এক মুহূর্তও দাঁড়ালো না, কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে চলে গেল। এবার তেজশ্রী বাঘিনীর মতো শৌকতের দিকে ফিরল। শৌকত তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তেজশ্রী তাতে দাঁত চেপে বলল, আপনার সমস্যাটা কি? এখানে কি করছেন আপনি? হ্যাঁ, শৌকত তেজশ্রীর মুখ থেকে আপনি ডাক শুনে রীতিমতো শকড। আপনি থেকে তুমি মেনে নেওয়া যায়, কিন্তু কাছের মানুষের কাছ থেকে আপনি ডাক শোনা যে কতটা যন্ত্রণার তা শৌকত আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। সে নিজেকে সামনে নিয়ে বলল, তেজস্বী, আমি কি তোমার সাথে কিছু কথা বলতে পারি? না, আপনাকে তো আমি চিনিই না, তাহলে কিসের কথা? হাতে তালি বাজিয়ে বা লোক হাসিয়ে বের হওয়ার চেয়ে সম্মানের সাথে এই মুহূর্তে এখান থেকে গেট আউট হন। শৌকত এক পা এগিয়ে এসে মিনতির স্বরে বলল, আমি ভালো নেই তেজস্বী, প্লিজ আমার কথাটা শোনো। শুনবো কেন? ওই দিন যখন নতুন বউ নিয়ে এই বাড়িতে এসেছিলেন তখন আপনার গালে চড় মারা উচিত ছিল, কিন্তু আজ যদি কোনো রকম চিপনেস বা ছ্যাঁচড়ামো করেন তবে সোজা আমার হাতটা উঠে যাবে। শওকত অপলক চেয়ে রইল। যে মেয়েটা একদিন শৌকত বলতে পাগল ছিল, তার এই পাষাণ রূপ সে কল্পনাও করতে পারেনি। সে বিড়বিড় করে বলল, তুমি তো আগে এমন ছিলে না তেজস্বী। তেজশ্রী এক টুকরো তার ছেলের হাসি হেসে বলল, মানুষ সবসময় এক থাকে না, মানুষ শেখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলে যায়। শৌকত আর কথা বাড়ানোর সাহস পেল না। অপমানে আর অনুশোচনায় মাথা নিচু করে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। সে বের হতেই তেজশ্রী দাঁড়াম করে শব্দ করে সদর দরজাটা বন্ধ করে দিল। বন্ধ দরজায় পিঠ ঠেকিয়ে সে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার শরীরের ভেতরটা তখনও রাগে কাঁপছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো, কিন্তু কণা নিজের রাগ ঠেকে বের হওয়ার কোনো লক্ষণ দেখল না। থাপ্পড় খেয়ে সে যে দরজা বন্ধ করেছে সেটা আর খোলেনি। তেজশ্রী সোফায় বসে উসখুস করছে, তার ভেতরে অস্বস্তি বাড়ছে। কণা জেদ ভীষণ রকমের, তবে সেই জেদ সে অন্যের উপর দেখায় না, সবটুকু নিজের উপর দিয়ে চালিয়ে দেয়। তেজশ্রীর হঠাৎ মনে পড়ে গেল কণার 10 বছর বয়সে সেই ঘটনাটা। একবার মা কণাকে খুব বকাঝকা করে মারধর করেছিলেন। অভিমানে কণা সোজা গিয়ে পুকুরের পানিতে ঝাঁপ দিয়েছিল। সেই দিন একটুর জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল মেয়েটা। কথাটা মাথায় আসতেই তেজশ্রীর বুকটা ধক করে উঠল। হঠাৎ এক চরম ইনসিকিউরিটি গ্রাস করলো তাকে। আজও যদি কণা নিজের ওপর জেদ করে কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে বসে। তেজশ্রী আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে কণার দরজায় নক করলো। কণা, দরজা খোল। ভিতর থেকে কোনো শব্দ নেই। তেজশ্রীর ভয় এবার দ্বিগুণ হয়ে গেল। সে আরও জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে ডাকলো, কণা, কই তুই? দরজা খোল বলছি, তা না হলে কিন্তু দরজা ভেঙে আবারও তোকে মারবো আমি। তাতেও কোনো সাড়া নেই। তেজশ্রীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। রাগের মাথায় এভাবে গায়ে হাত তোলাটা তার একদম ঠিক হয়নি, কিন্তু ওই মুহূর্তে শৌকতের মতো একটা চিপ মানুষকে দেখে তার সেলফ কন্ট্রোল হারিয়ে গিয়েছিল। উপায় না পেয়ে তেজশ্রী দরজা ভাঙার জন্য প্রস্তুতি নিল। আন্ডারগ্রাউন্ডের দুনিয়ার থেকে দরজা ভাঙার টেকনিক সে ভালোই জানে। সে সজোরে দরজায় একটা লাথি মারল। দ্বিতীয়বার লাথি দেওয়ার ঠিক আগেই হুট করেই কণা দরজাটা খুলে দিল। কণাকে সুস্থভাবে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তেজশ্রী যেন এক সমুদ্র স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সে কোনো কথা না বলে হঠাৎ বোনকে শক্ত করে জড়িয়ে ধরল। কণা বড় বোনের এমন ইমোশনাল আচরণে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তেজশ্রী খুব নরম আর অপরাধীর সুরেই জিজ্ঞেস করলো, ওই সময় থাপ্পড় দেওয়ার কারণে খুব বেশি কষ্ট পেয়েছিস? কণা বোনের বুকে মাথা গুজে দিয়ে ফিসফিস করে বলল, না আপু, কষ্ট পাবো কেন? তুমি আমার বড় বোন, মায়ের মতো। তুমি তো আমাকে শাসন করতেই পারো।
কণার এমন সহজ স্বীকারোক্তি শুনে তেজশ্রীর বুকের ভেতরটা কান্নায় মুচড়িয়ে উঠল। তেজশ্রী সহজে কাদার মতো মেয়ে নয়। কঠিন এই পৃথিবীতে সে নিজেকে পাথরের মতো শক্ত করে গড়েছে, অথচ আজ সামান্য বিষয়েও তাকে ভেতরে ভেতরে ভীষণ রকম দুর্বল করে চলেছে।